আমার বিয়ের পরদিন সকালবেলা একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আমার শাশুড়ি মা কোনো কিছু নিয়ে রাগ হয়ে তার বাবার বাড়ি চলে গেলেন। আমার শ্বশুর এই কথা নিয়ে খুব কথা শোনালো তাকে। রাগ অবশ্য আমারও হয়েছিল খানিকটা। বৌভাতের অনুষ্ঠান, ছেলের মা বাড়িতে নেই, বিষয়টা কেমন দৃষ্টিকটু না? পরে অবশ্য মা ফিরে এসেছিল। দুপুরের আগেই হাতের ব্যাগটা শক্ত করে খামচে ধরে মা আবারও এই বাড়ির চৌকাঠে এসে দাঁড়িয়েছিলেন। আমি সেদিন ফ্যাল ফ্যাল করে তার দু চোখ দেখলাম। এত ফ্যাকাশে কোনো মানুষের চোখ হতে পারে? মা আসতেই বাবা বললেন, এই নীলু, রান্নাঘরে যাও তো, গিয়ে দেখো সব হলো নাকি। মা রোবটের মতো হেঁটে রান্নাঘরে চলে গেলেন। আমার মন চাইলো জিজ্ঞেস করতে, মা, আপনার কি মন খারাপ? পরে অবশ্য আর জিজ্ঞেস করা হয়নি। আমি নতুন বউ, পারিবারিকভাবে আসিফের সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ের পরেই সব কিছুতে এত আগ্রহ দেখানোটা আমার কাছে সমীচীন মনে হয়নি। আসিফের পোস্টিং ছিল যশোরে, আমরা থাকতাম রাজশাহী। বিশাল দূরত্ব, আসা যাওয়াতেই অনেকটা সময় লেগে যেত। বিয়ের পর সপ্তাহ খানিকের মতো আমরা রাজশাহী ছিলাম। তারপর দুজন চলে এলাম যশোরে, 2 রুমের একটা ছোট্ট বাসায়। বাসাটা আসিফ বিয়ের 1 মাস আগেই ঠিক করেছিল। আমাদের সংসার ভালোই যাচ্ছিল। আসিফ পেশায় ডাক্তার, প্রচুর ব্যস্ততায় দিন যায় তার। বাড়ি ফিরতে ফিরতে মাঝে মধ্যে বেশ রাত হয়। সে বাড়ি ফিরলেই আমি খেতে বসতাম। আমরা দুজন রাত করে আড্ডা দিতাম। দুজনের সংসার অনেকটাই বাবুই পাখির সংসারের মতো কাটছিল। আমি প্রায় আমার বাড়িতে ফোন দিতাম। আব্বু আম্মুর সাথে বেশ সময় নিয়ে কথা হতো। আসিফ মহা ব্যস্ত মানুষ, বাড়িতে ফোন দেওয়ার সময় তার হতো না। তার বড় ভাই মানে আমার ভাসুর কানাডায় সেটেল। তার স্ত্রী, 2 সন্তান সহ সে আলবার্টায় থাকে। দেশে ফোন দেওয়ার মতো সময় আরিফ ভাইয়ার কখনোই হয়ে ওঠে না। আমার বিয়েতেও সে আসেনি। আসিফের কাছ থেকে শুনতে পেয়েছিলাম, এই কথা জানার পর নাকি আমার শাশুড়ি খুব কান্না করেছিলেন। যাই হোক, জীবন চলছিল জীবনের মতো। বছর যেতেই আমাদের ঘরে সুখবর এলো। আমি যেদিন মাকে ফোন দিয়ে সেই কথা জানাই, মা শুনতে পেয়েই বাচ্চাদের মতো কেঁদে দিলেন। খুব জোরাজোরি করছিলেন রাজশাহী চলে আসার জন্য। আমার তখন দুর্বল শরীর, রান্নাঘরে গেলেই মাথা ঘুরতো, কোনো কাজ ঠিক মতো করতে পারতাম না। আসিফকে বললাম, আমাকে তোমার মায়ের কাছেই রেখে আসো, আমি আর পারছি না একা একা সব সামলাতে। আমরা রাজশাহী ফিরে গেলাম পরের সপ্তাহেই। সদর দরজায় আমাদের দুজনকে দেখে মার সে কি আনন্দ! মনে হলো আমরা আসাতে তিনি আকাশের চাঁদ হাতে পেয়েছেন। সেদিন মা খুব খাতির যত্ন করলো আমাদের। আসিফ বেশি দিনের ছুটি আনেনি, সে চলে গেল পরদিন সকালে। ঘরে রইলাম কেবল আমি, মা আর বাবা। আসিফের একজন বড় বোন আছে, তিনি স্বামী সন্তান নিয়ে ঢাকায় থাকেন। 2 বছরেও তার এ বাড়িতে আসার সুযোগ হয় না। আমি দিনের বেশিরভাগ সময় আমার ঘরেই কাটাতাম। ঘর মোছা আর কাপড় ধোয়ার কাজ রাফিয়া খালাই করত, আর রান্না সব মা নিজের হাতেই করত। আমাকে সত্যি বলতে তেমন কিছু করতেই হতো না। আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, মা প্রায় আমার দরজার সামনে এসে দাঁড়ান, ভেতরে আসেন না, তবে উঁকি দিয়ে কিছুক্ষণ দেখে তারপর আবার চলে যান। আমি নিজেও সংকোচে তাকে কিছু বলতাম না। একদিন অবশ্য জিজ্ঞেস করেছিলাম, মা কিছু বলবেন? অমনি মা ঘরে চলে এলো। প্রথমে কিছুটা ইতস্তত করছিল, শেষ পর্যন্ত জড়তা দূরে ঠেলে বলল, শাম্মী, তুমি কি অবসর? আমার সাথে একটু কথা বলবে? আমি আশ্চর্য হয়ে বললাম, এমন করে কেন বলছেন মা? অবশ্যই কথা বলবো, বসুন আপনি। মা সেদিন সত্যি সত্যি আমার সাথে লম্বা সময় কথা বললেন। আমি ধৈর্যশীল শ্রোতার মতো পুরোটা শুনলাম।
মনে হলো মা তার জীবনে অনেকগুলো বছর প্রাণ খুলে কথা বলেনি। অন্যভাবে বলতে গেলে কেউ তাকে সেভাবে প্রাণ খুলে কথা বলার অনুমতিই দেয়নি। এরপর থেকে মা রোজ রোজ আমার ঘরে আসতেন। কখনো আমার মাথায় বিলি কাটতে কাটতে গল্প করতেন, কখনো বা মাথায় তেল দিতে দিতে গল্প করতেন, কখনো আবার আমার এলোমেলো কাপড়গুলো কথার ফাঁকেই ভাঁজ করে দিতেন। তার জীবনের নানা রকম গল্প শুনে কখনো আমরা খিলখিল করে হাসতাম, আবার কখনো অদ্ভুত বিষণ্ণতা আমাদের আচ্ছন্ন করে রাখত। আমি প্রতিদিন একটু একটু করে নীলুফা নামের সেই চমৎকার মানুষটিকে চিনতে পারছিলাম, যার ভেতর হাজার হাজার বাক্য, হাজার হাজার অনুভূতি জমা হচ্ছিল, অথচ প্রকাশ করার মানুষের অভাবে সেই অনুভূতিগুলো প্রতিনিয়ত পিস্টন হচ্ছিল। মাকে দেখতাম প্রায় অন্যমনস্ক হয়ে কিছু ভাবত। পরে ধীরে ধীরে বুঝেছিলাম মা তার সন্তানদের মিস করত। তাদের কথা তার খুব মনে পড়ত। বাড়ির কালো রঙের টেলিফোনের সামনে মা ঘন্টার পর ঘন্টা বসে থাকত একটা ফোন কলের আশায়। অথচ কানাডা থাকা সেই ব্যস্ত ছেলের সময় হতো না 24 ঘন্টার মাঝে 5 মিনিট বাঁচিয়ে মাকে ফোন দেওয়ার। আমি খেয়াল করলাম বাড়িতে মায়ের তেমন গ্রহণযোগ্যতা নেই। সবার তার প্রতি আচরণ দেখে মনে হতো রসায় ঘর সামলানো বাদে মায়ের আর কোনো কিছুতেই হস্তক্ষেপ করার অধিকার নেই। বাবাও গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মায়ের মতামত নিতেন না। আমি ব্যাপারটার গভীরে যেতেই বুঝলাম মায়ের শিক্ষাগত যোগ্যতার সামান্য পিছিয়ে থাকায় বাড়িতে তার অবহেলার প্রধান এবং একমাত্র কারণ। মা ছিলেন একেবারে নীল পদ্মের মতো কোমল এবং স্নিগ্ধ, অথচ সন্তানদের অবহেলায়, স্বামীর ভর্ৎসনায় মা কেমন ক্ষয়ে যাচ্ছিলেন একটু একটু করে। এই চমৎকার মানুষটিকে আমি ততদিনে বাড়াবাড়ি রকমের ভালোবেসে ফেলেছি। মা ছাড়া তখন আমি এক মুহূর্তও থাকতে পারতাম না। বাড়ি থেকে ফোন করে বলল আমি যেন শেষের 2 মাস সেখানেই থাকি। আমি জেদ ধরলাম বিরোধ করে। বললাম আমি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মায়ের কাছেই থাকবো। মা সেদিন ভেজা চোখে আমায় কতক্ষণ দেখলেন, শেষে জড়ানো কণ্ঠে বললেন, তুমি খুব লক্ষ্মী মেয়ে শাম্মী। বাবু হওয়ার পর তুমি চলে গেলে আমার ভীষণ কষ্ট হবে। আমি বোধহয় সঙ্গীর অভাবে মরেই যাব। আমি সে কথা গায়ে মাখিনি। আমার মনে তখন অন্য পরিকল্পনা চলছে। এক বিকেলে মাকে বললাম, মা তাড়াতাড়ি রেডি হন তো, আমাদের 10 মিনিটেই বের হতে হবে। মা অবাক হয়ে জানতে চাইলেন, সে কি, কোথায় যাব? আমি সে কথাও শুনিনি। কেবল নীল পাড়ের একটা সুতির শাড়ি পরিয়ে মাকে নিয়ে এক প্রকার ছুটতে ছুটতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। মা হাঁপাতে হাঁপাতে বললেন, সে কি, তুমি বাচ্চা মানুষ, তুমি শাড়ি না পরে আমায় পরিয়েছ কেন? আমি সে কথারও উত্তর দেইনি। কেবল তার হাতটা শক্ত করে চেপে ধরে গলির মোড়ে একটা রিকশা নিয়েছিলাম। মা বলেছিল তার নাকি রিকশায় করে শহর ঘুরতে ভালো লাগে, সেই সাথে মাথায় গাজরা গুজে একাকী রাস্তায় কারোর হাত ধরে হাঁটতে ভালো লাগে। আমার শ্বশুর মশাই তার স্বল্প শিক্ষিত স্ত্রীর জন্য ওইটুকু সময় খরচা করতে অপারগ। আমি ভেবে নিয়েছিলাম নীলুফা ইয়াসমিনের সেই ছোট্ট স্বপ্নটুকু আমিই পূরণ করব। রিকশায় ওঠার পর কিছুক্ষণ অভিভূত হয়ে রাস্তাঘাট দেখলেন। শহরের অলিগলি দিয়ে লাল রঙের রিকশাটা একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। মা বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে বললেন, তুমি এত ভালো কেন শাম্মী? আমি সেই কথার জবাবে কেবল এক গাল হাসলাম। ফুলের দোকান থেকে একটা সুন্দর গাজরা কিনে তার খোঁপায় গুজে দিয়ে বললাম, আমি খুব সাধারণ মা, আপনি অসাধারণ বলেই সবাইকে আপনার অসাধারণ লাগে।
সেদিন আমরা দীর্ঘ সময় ধরে হাতে হাত রেখে পার্কের মেঠো রাস্তায় হাঁটলাম। মা দুঃখ করে বলল, আসিফ হওয়ার পর তিনি তার অন্য নাম রাখতে চেয়েছিলেন, কিন্তু বাবা রাখতে দেননি। আমি সেই দিনই সিদ্ধান্ত নিলাম আমার বাচ্চা হলে তার নাম মাই রাখবে। যথাসময়ে আমার আর আসিফের ঘর আলো করে একটি কন্যা সন্তান পৃথিবীতে এলো। তার দিদুমণি ভালোবেসে তার নাম রাখলো চিত্রলেখা। এত সুন্দর নাম আমি এর আগে শুনিনি। চিত্র হওয়ার পর আমার যশোরে ফেরার দিন ঘনিয়ে এলো। মায়ের মুখ সময়ের সাথে বিষণ্ণ থেকে বিষণ্ণতর হতে লাগলো। আমি আসিফকে অনুরোধ করলাম এবার যেন আমরা মা আর বাবা দুজনকে নিয়েই শহরে ফিরি। অর্থবিত্ত তো আমাদের ভালোই আছে, একটা বড় বাড়ি ভাড়া নিলে মন্দ হয় না। মা প্রস্তাব শুনতেই শুরুতে না করে দিলেন, অথচ কয়েকবার অনুরোধ করতেই কেমন নরম হয়ে গেলেন। কেবল কণ্ঠ নামিয়ে বললেন, তোমার বাবাকে রাজি করাতে পারো নাকি দেখো। বাবাকে রাজি করাতে আমাদের বেশ বেগ পোহাতে হলো। অবশেষে অনেক অনুনয়ের পর তিনি আমাদের সাথে যেতে রাজি হলেন। 2 সপ্তাহ রাজশাহী থাকার পরেই আমরা গাড়ি ভর্তি লাগেজ নিয়ে যশোরের বাসায় রওনা দিলাম। আমি ইদানিং লক্ষ্য করছি মায়ের গায়ের রংটা কেমন আগের চেয়ে উজ্জ্বল হয়ে গেছে। তার চোখে মুখে যেই নিদারুণ ক্লান্তি ভাব দেখা যেত সেটাও গায়েব। তাকে দেখলে মনে হয় বয়স 10 বছরের মতো কমে গেছে। আমরা যশোরে এসেছি 1 মাসের মতো হয়েছে। মা এখানে আসার পর থেকেই কেবল উৎসাহে একটার পর একটা কাজ করে যাচ্ছেন। চিত্রলেখার সমস্ত যত্ন তার দিদিমণিই করে থাকেন। কেবল ঘুমানোর সময় আর খাওয়ানোর সময় সে তার মায়ের কাছে আসে, নয়তো পুরো দিন সে তার দিদিমণি আর দাদাভাইয়ের কাছেই থাকে। আমি আর মা রোজ বিকেলে নিয়ম করে ঘন্টা খানেকের মতো ছাদে আড্ডা দিই। নয়নতারা মায়ের প্রিয় ফুল। আমাদের ছাদে একটা নয়নতারা গাছ আছে। সেখান থেকে মাঝে মাঝে হালকা বেগুনি রঙের নয়নতারা ফুলের পাপড়ি ঝরে পড়ে। আমি অতি সন্তর্পণে সেই ফুল মায়ের খোঁপার ভাঁজে গুজে দিই। মা কখনো প্রাণ খুলে হাসেন, কখনো আবার আবেগ আপ্লুত হয়ে অন্যমনস্ক হয়ে যান। আমি দু চোখ মেলে সেই মমতাময়ীর স্বরূপ দেখি। কি আশ্চর্য! আমাদের মন ভালো থাকলে কি আমাদের বয়স কমে যায় নাকি? ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই সুন্দর গল্পটি কলমে মেহরিমা আফরিন, পাঠে শ্রাবণী রায় বর্মন।